ওকে স্টুডেন্ট, সবাই কেমন আছো তোমরা? তোমাদের আজকে হচ্ছে কি আমরা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা কিছু অ্যাক্টিভিটিস দেখব। মানে হচ্ছে গিয়ে আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম এক একটা অবজেক্টের মোমেন্ট অফ ইনার্শিয়া এক এক রকম আসে। এটা আবার একই অবজেক্টের ডিফারেন্ট ডিফারেন্ট আসতে পারে। এটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের রোটেশনাল এক্সিসটা কি কোথায় হবে না হবে। এরকমই আমরা কিছু অ্যাপ্লিকেশন দেখব, যে মোমেন্ট অফ ইনার্শিয়া of a thin uniform rod about an axis। আমরা যেগুলো দেখব, দেখো moment of inertia and radius of gyration of thin uniform rod about an axis through its middle point perpendicularly middle point দিয়ে যদি একটা এক্সিস থাকে তাহলে সেক্ষেত্রে সেটা মোমেন্ট অফ ইনার্শিয়া কিরকম হবে। স্যার রেডিয়াস অফ গাইরেশনটা কি? রেডিয়াস অফ গাইরেশনটা বলতেছি, ধরো রেডিয়াস অফ গাইরেশন তো লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম, আরেকবার বলবো। আমরা শেষ এ পর্যন্ত আসি, তারপর আমরা আলোচনা করা যাবে। ওকে, আচ্ছা, এরকম করে আমরা কয়েকটা ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্টের জন্য কিরকম হয় সেগুলো একটু দেখা ট্রাই করব। আর হচ্ছে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম দেখবো, আমরা টর্ক দেখবো, এগুলো নিয়ে আমরা আজকে ক্লাসটা ডিসকাস করা থাকবে। ঠিক আছে, আমি যেগুলা আর তোমাদেরকে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ এগুলো কিন্তু আমাদের এক্সামে থাকবে। শুধু তাই না, সেকেন্ড ইয়ারে গিয়েও এই চ্যাপ্টারে অনেক কিছু আমাদের কিন্তু দরকার হবে, যেমন অ্যাঙ্গুলার মোমেন্টাম, তারপর টর্ক থাকবে, এগুলো থাকবে। সো তোমরা স্কিপ যদি করতে চাও তাহলে সেকেন্ড ইয়ারে গিয়েও বিপদে পড়বা। তো সুতরাং ভালো মতো করে বুঝে নিবা, যাতে করে কোনো ধরনের কনফিউশন না থাকে। ঠিক আছে, আচ্ছা, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের লেকচারে। ওকে, তো আজকে আমাদের লেকচারটা যেটা বলছিলাম, যে একটা থিন রড আমরা এখানে ইমাজিন করব। এই থিন রডটার ঠিক মিড পয়েন্টে আমরা একটা এক্সিস আছে, সেই এক্সিসটা হচ্ছে গিয়ে পি কিউ একটা এক্সিস। এখন না, রোল দেওয়ার জন্য তোমরা এত অস্থির হয়ে যাও কেন? রোল দিব বলে অন্য কোনো কোয়েশ্চেন থাকে না, তোমাদের হচ্ছে রোল দেওয়ার জন্য, তোমাদের কথা শুনতে মানে কথা বলার, তোমাদের রোল দেওয়ার জন্য একদম তোমরা অস্থির হয়ে যাও, আর অন্য বিষয়তে তোমাদের কোনো একটা অস্থিরতা দেখি না। রোল যদি দিতে চাও তাহলে দিয়ে চলে যাও, যে থাকবে সে থাকো। আমরা একটা ছোট সেগমেন্ট আমরা এখানে কম্পেয়ার করে নিয়েছি, সেই বা ইমাজিন করে নিয়েছি যে ছোট একটা সেগমেন্টটা হচ্ছে গিয়ে, এই ছোট সেগমেন্টের লেন্থ হচ্ছে গিয়ে ডিএক্স। এই ছোট সেগমেন্টটা হচ্ছে এক্স ডিস্টেন্সে আছে সেন্টার থেকে। মিড পয়েন্ট হচ্ছে গিয়ে ও, মনে করি এই ও পয়েন্ট দিয়ে একটা এক্সিস আছে, পারপেন্ডিকুলারলি গিয়েছে। এটা হচ্ছে এই ছোট সেগমেন্টের থিকনেস হচ্ছে ডিএক্স, এটা সেন্টার থেকে এক্স ডিস্টেন্সে আছে, আর এটার ম্যাস হচ্ছে গিয়ে ডিএম। আর পুরো যে আমাদের থিন রড আছে, এটা হচ্ছে কি আমাদের থিন রডের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত পুরোটাই হচ্ছে গিয়ে তার লেন্থ হচ্ছে গিয়ে এল, আর এর ম্যাস হচ্ছে গিয়ে ক্যাপিটাল এম। পুরো থিন রডের ম্যাস হচ্ছে গিয়ে ক্যাপিটাল এম, তার লেন্থ হচ্ছে গিয়ে এল। এটা হচ্ছে একটা থিন রড, আর ছোট একটা সেগমেন্ট আছে, এই সেগমেন্টের থিকনেস হচ্ছে গিয়ে ডিএক্স, আর এই সেগমেন্টের ম্যাস হচ্ছে গিয়ে ডিএম। আমরা কি করব, এই ছোট সেগমেন্টের যে নিয়েছি ডিএক্স, ইমাজিন করে নিয়েছি ছোট আর ডিএম বা ডিএক্স থিকনেসের যে অবজেক্টটা, এটা আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশন করব। আমরা কোনো একটা ফর্মুলায় ফেলে তারপর এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে ফাইনালি আমাদের চলে আসবে যে কোনটার জন্য কি রকম আসার কথা, ফাইনালি আমাদের চলে আসবে। আচ্ছা, এখন আমরা দেখি যে ওই ছোট যে পার্ট, ওই ছোট পার্টের ম্যাস কিরকম বা পুরোটা। আমরা দেখতে পাচ্ছি যে এল লেন্থের যদি কোনো একটা অবজেক্টের ম্যাস যদি হয় এম, তাহলে ইউনিটের মেথডে 1 ইউনিটের একটা ম্যাস কত হবে, এম বাই এল। আর ছোট যে ডিএক্স পার্টটা আছে, ওই ডিএক্স পার্টের হচ্ছে গিয়ে ম্যাস কত হবে, এম বাই এল ইন্টু ডিএক্স। আমরা বলে নিয়েছি ওই ছোট যে পার্টটা আমরা ইমাজিন করে নিয়েছি, দ্য ম্যাস অফ দ্যাট ইমাজিন পার্ট ইজ ডিএম। therefore we can write dm equals to m by l equals to into dx. So it's now to find out the moment of inertia of that small part. So small part এর moment of inertia di যদি হয়, তাহলে আমরা লিখতে পারি dm into x স্কয়ার। কেন? কারণ moment of inertia আমরা দেখিয়েছি mass into distance এর স্কয়ার হয়। এই ছোট পার্টের ম্যাস আর ছোট পার্ট কত ডিস্টেন্সে আছে সেটার স্কয়ারে মাল্টিপ্লিকেশন করে দিলে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া চলে আসবে। এখন আমরা যদি টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, ইন্টিগ্রেশন করতে হবে পুরোটার। এখন পুরোটা হচ্ছে গিয়ে কি রকম, সেটা হচ্ছে গিয়ে ডিএম ইন্টু কত, এক্স স্কোয়ার।
এখন ডিএম এর ভ্যালু হচ্ছে m/l ইন্টু dx। তো আমরা i ইকুয়ালস টু লিখবো ডিএম এর বদলে লিখবো m/l ইন্টু dx, আর এখানে ইন্টিগ্রেশন আমরা সাইন দিয়ে এখন এটা এই আরেকটা m/l ইন্টু x স্কোয়ার ইন্টু dx হবে। এখন আমরা যে থিন রডটা ইমাজিন করে নিয়েছি, এই মিড পয়েন্ট থেকে পুরোটা হচ্ছে এল, তাহলে মিড পয়েন্ট থেকে এখানে যে টার্মিনালটা আছে এই টার্মিনাল পর্যন্ত আমরা ধরতে পারি l/2, আর এটার ম্যাথ তো হচ্ছে আমরা বলে নিয়েছিলাম এম। আর এই ও পয়েন্ট থেকে এই টার্মিনালের লেন্থ হচ্ছে কি আমরা বলতে পারি -l/2। তো l/2 হচ্ছে পজিটিভ পার্টে আছে তাই এটাকে লিখেছি আমরা পজিটিভ l/2, আর এটা নেগেটিভ পার্টে আছে তাই আমরা এটাকে লিখেছি নেগেটিভ l/2। ওকে, আচ্ছা, এই হচ্ছে কি আমরা লিখতে পেরেছি। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশনের লিমিটটা কি, নেগেটিভ পার্ট থেকে পজিটিভ পাবেন, এটা হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট। সো লোয়ার লিমিটে আমরা লিখতে পারবো -l/2, আর আপার লিমিটে লিখতে পারবো পজিটিভ l/2। ওকে, এটাকে আমরা লিখে ফেললাম। এখন আমরা কি কি করতে হবে, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করে ফাইনালি আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। ইন্টিগ্রেশনের সময় আমরা দেখতে পাচ্ছি এখানে এম আর এল এটা হচ্ছে ভ্যারিয়েবল হিসেবে অ্যাক্টিভেট হচ্ছে, বা এটাকে ভ্যারিয়েবল কেন, কারণ এক্স এর রেসপেক্ট ইন্টিগ্রেশন করব, এক্স বাদ দিয়ে বাকি সবাই হচ্ছে ভ্যারিয়েবল হিসেবে কনসিডার্ড হবে। সো এখন এখানে বাকি আছে এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, এটা হচ্ছে -l/2, আপার লিমিট হচ্ছে পজিটিভ l/2। নাও i ইকুয়ালস টু কত, m/l আছে এখানে, এবং এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে আমরা দেখেছি পাওয়ার 1 করে ইনক্রিজ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে এক্স কিউব, আর এক্স এর পাওয়ার যেটা থাকবে সেটা দিয়ে ডিভাইড হয়ে যাবে। তো এই হচ্ছে কি আমাদের x³/3 হবে। নাও এখানে লোয়ার লিমিট l/2 -l/2, এখানে পজিটিভ l/2। এই হচ্ছে আমরা লিখতে পারলাম। নেক্সট লাইনে গিয়ে আমরা যেটা করতে পারবো, i এখানে 3টা বাইরে চলে আসবে, তাহলে সেটা হবে m/l ইন্টু কত হবে 3l, আর এখানে x এর বদলে আমাকে আপার লিমিটটা বসাইতে হবে, যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমাকে আপার লিমিট বসাইতে হবে। সো x এর বদলে আমি লিখে ফেললাম l/2 হোল কিউব, কেন, কারণ x এর পাওয়ার কিউব আছে, এখানে ফর্মুলার মাইনাস, তারপর আমি -l/2টা x এর বদলে বসাবো, তাহলে এখানে হবে -l/2, এটা হবে কত হোল কিউব, এরকম হবে। এখন নেক্সট কাজটা যদি আমরা এই পাশে করে ফেলি, এই পাশে করলে করলে কত হবে, এখানে আছে i, এখানে m/3l, এটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি m/3l হবে, আর এখানে l/2 হোল কিউব, এটাকে বসালে এটা কিউবটা নিয়ে নিলে হবে l³/8 হবে, এটা l³/8, আর এটা হবে -l³/8, বিকজ এখানে পাওয়ার একটা অড নাম্বার আছে, মাইনাসটা মাইনাসে থাকবে, এই মাইনাসটা পজিটিভ হয়ে যাবে, তাহলে এখানে হবে l³/8। সো নেক্সট লাইন যেটা হবে m/3l, আর এখানে হবে কত 2l³/8। এইটাকে নিয়ে ফাইনালি আমরা যদি লিখি তাহলে এটা হবে 1/12 ml²। এই হচ্ছে গিয়ে একটা থিন রডের মিড পয়েন্ট দিয়ে পারপেন্ডিকুলারলি কোন একটা এক্সিস যদি আমরা ইমাজিন করি, তাহলে ওই এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে i ইকুয়ালস টু 1/12 ml²। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের টার্গেট হচ্ছে গিয়ে কি, আমাদের টার্গেট হচ্ছে গিয়ে রেডিয়াস অফ গাইরেশন ক্যালকুলেশন করা। রেডিয়াস অফ গাইরেশনটা কি, রেডিয়াস অফ গাইরেশনটা আমি বলছি। রেডিয়াস অফ গাইরেশন হচ্ছে আমরা এমন একটা পয়েন্ট ইমাজিন করব যেই পয়েন্টের মোমেন্ট, যেই পয়েন্টের ম্যাস হচ্ছে কি এই থিন রডের ম্যাসের ইকুয়াল, এবং এমন একটা ডিস্টেন্সে রেখে এইটাকে আমরা রোটেট করাবো চারপাশে, যাতে করে এই পয়েন্টের মোমেন্ট অফ ইনার্শিয়া আর এই থিন রডের PQ এক্সিস রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া ইকুয়াল হয়। তাহলে কে এর ভ্যালু এমন হইতে হবে, কে এর ভ্যালু এমন, রেডিয়াসটা এমন নিতে হবে যাতে করে এইটার মোমেন্ট অফ ইনার্শিয়া ইকুয়াল হয়, তখন এই রেডিয়াসটাকে বলা হবে রেডিয়াস অফ গাইরেশন। ওকে, তাহলে কে এর ভ্যালু কত হবে, এই পয়েন্টের মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে m ইন্টু কে স্কোয়ার, আর এই থিন রডের মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে 1/12 m ইন্টু এল স্কোয়ার। তো এখানে আমি দেখতে পাচ্ছি কে এর ভ্যালু কত হবে, m আর m ক্যান্সেল, এখানে হবে l√12। এই হচ্ছে রেডিয়াস অফ গাইরেশন, আমাদের কে এর ভ্যালু, কেটা। ঠিক আছে, তো কে এর ভ্যালু বা রেডিয়াস অফ গাইরেশন যদি l/√12 হয় এই অবজেক্টের জন্য, তবে আমাদের আমরা কি পাবো, ইকুয়াল পাবো, মোমেন্ট অফ ইনার্শিয়া ইকুয়াল পাবো। আচ্ছা, এটুকু আমরা দেখতে পারলাম। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে
এই যে এক্সিসটা পি কিউ এক্সিসটা হচ্ছে এই রডের মিড পয়েন্ট দিয়ে পারপেন্ডিকুলারলি মানে চলে গেছে। যদি এই এক্সিসটা পি কিউ এক্সিস মিড পয়েন্ট দিয়ে না গিয়ে সাইড দিয়ে যেত, মনে করে এটা হচ্ছে এ বি এক্সিস আছে, এ বি এক্সিসের রেসপেক্ট যদি হইতো, তখন আমাকে কি করতে হতো, তখন আমরা পি কিউ যেহেতু এই দুইটা এক্সিস প্যারালাল টু ইচ আদার, প্যারালাল টু ইচ আদার হওয়ার কারণে আমরা এখানে প্যারালাল এক্সিস থিওরাম অ্যাপ্লাই করতে পারি। তো প্যারালাল এক্সিস থিওরাম অ্যাপ্লাই করলে এখানে লিখতে পারি এ বি এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে পি কিউ এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস অবজেক্টের ম্যাস অ্যান্ড দ্য ডিস্টেন্স বিটুইন দেম, অ্যান্ড দ্য ডিস্টেন্স বিটুইন এই দুইটা এক্সিসের ডিস্টেন্স যদি এইচ হয় তাহলে এইচ স্কোয়ার হবে। এখন পিক আই অফ পি কিউ এটার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে 1/12 এম ইন্টু এল স্কোয়ার। এম এইচ কত, এইচটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, এই যে অবজেক্টটা আছে এটার লেন্থ হচ্ছে এল, এটার হাফ হচ্ছে কি এইচ, এটার L/2 হচ্ছে কি এইচ এর ইকুয়াল। সো এইচ এর বদলে আমরা লিখতে পারি L/2 হোল স্কয়ার। নাও এটাকে আমরা যদি ক্যালকুলেশন করে ফাইনালি আমরা পাবো এম এল স্কয়ার। তার মানে আমরা দেখতে পেলাম একটা থিন রডের টার্মিনাল সাইড দিয়ে বা টার্মিনাল পয়েন্ট দিয়ে যদি কোনো একটা এক্সিস আমরা ইমাজিন করি, ওই এক্সিসের রেসপেক্টে যদি থিন রডটাকে আমরা রোটেট করাই, তখন সেক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে 1/3। বাট আমরা যদি সেন্টার পয়েন্ট দিয়ে একটা এক্সিস ইমাজিন করি, তাহলে ওই সেন্টার পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে 1/12 এম এল স্কয়ার। তাহলে এবি রেসপেক্টের জন্য বা এবি এক্সিসের জন্য রেডিয়াস অফ গাইরেশন কি হবে? সিম্পল, এম কে স্কয়ার এখানে লিখবো 1/3 এম এল স্কয়ার, তার এখানে কে এর ভ্যালু আসবে এল ডিভাইডেড বাই √3। এই হচ্ছে গিয়ে রেডিয়াস অফ গাইরেশন। এক একটা এক্সিসের জন্য এক একটা অবজেক্টের জন্য এক এক রকম হবে। এটুকু আমরা থিন রডের জন্য দেখেছি। এখন এটা যদি থিন রড না হয়, এটা যদি সার্কুলার প্লেট হয়, সেই ক্ষেত্রে কি হবে? একটা প্লেট হলে কি হবে, বা একটা সলিড প্লেট বা সলিড একটা সিলিন্ডার বা নিরেট প্লেট বা নিরেট স্ফেয়ার, এদের জন্য কি হবে? এদের জন্য আমরা লিখতেছি, যদি একটা সলিড প্লেট হয়, ওকে, এটা হচ্ছে কি আমাদের কি সলিড প্লেট। এই সলিড প্লেটের ঠিক সেন্টার দিয়ে যদি একটা এক্সিস আমরা ইমাজিন করি বা কনসিডার করি, তাহলে এই প্লেটটাকে আমরা চারপাশে ঘুরাই, অথবা এই এক্সিসটাকে যদি আমরা এইভাবে চারপাশে ঘুরাতে থাকি, বা এক্সিসটাকে যদি আমরা এইভাবে ঘুরাতে থাকি, পেনটাকে যেমন ঘুরাচ্ছি এভাবে যদি ঘুরাতে থাকি, তবে এই প্লেটটা চারপাশে ঘুরবে। তো প্লেটের মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে সেটা দেখি আমরা। এটা হচ্ছে প্লেটের রেডিয়াস আর, প্লেটের ম্যাস যদি হয় এম, তাহলে প্লেটের বা সলিড প্লেটের মোমেন্ট অফ ইনার্শিয়া হবে 1/2 এম আর স্কোয়ার। এখানে ক্যালকুলেশন করে যেভাবে 1/12 আসছে, 1/3 আসছে, এখানেও ক্যালকুলেশন করে 1/2 আসছে। এটা যদি একটা স্ফেয়ার হয়, ওকে, তাহলে স্ফেয়ারের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা হবে, এটা যদি মনে করো স্ফেয়ার আছে, স্ফেয়ারের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে এম আর স্কোয়ার। আর হচ্ছে গিয়ে এই স্ফেয়ারের রেডিয়াস, এম হচ্ছে গিয়ে স্ফেয়ারের ম্যাস, এখানে কোনো হাফ টাফ এগুলো কিছু নাই। আর যদি একটা সিলিন্ডার হয়, সলিড সিলিন্ডার, ঠিক আছে, সলিড সিলিন্ডারের ঠিক সেন্টার দিয়ে পাস করছে এমন একটা এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে আই ইকুয়ালস টু 1/2 এম আর স্কোয়ার। এই আর হচ্ছে এর ক্রস সেকশনের রেডিয়াস হবে, ক্রস সারফেস এরিয়া যেটা আছে ক্রস সেকশন, এটার জাস্ট রেডিয়াসটা হবে। তো এইভাবে করে আমরা ক্যালকুলেশন করতে পারি সলিড প্লেটের জন্য, স্ফিয়ারের জন্য, বা আমরা মনে রাখতে হবে। স্যার, বলো। সলিড প্লেট আর সিলিন্ডারের ফর্মুলা দুটোই সেম। হ্যাঁ, দুইটাই সেম আসছে। সিলিন্ডারের জন্য যা সলিড প্লেটের জন্য যেরকম আসে ক্যালকুলেশন করে, সিলিন্ডারের জন্য একই রকমই আসে ক্যালকুলেশন করে। এটা হচ্ছে তো আমরা তো জোর করে নিয়ে আসি না, এটা হচ্ছে ক্যালকুলেশন করে এসছে, সেম আসছে এই দুটা। ঠিক আছে, তাহলে সলিড প্লেটের জন্য রেডিয়াস অফ গাইরেশন কত হবে? R/√2 হবে। আর এখানে স্ফিয়ারের জন্য রেডিয়াস অফ গাইরেশন কি হবে? R-ই হবে। এখানে রেডিয়াস অফ গাইরেশন কত হবে? R/√2 হবে। রেডিয়াস অফ গাইরেশন মনে রাখার দরকার নাই, শুধু মনে রাখতে হবে আই মনে রাখতে পারলেই আমরা হচ্ছে রেডিয়াস অফ গাইরেশন ইজিলি ক্যালকুলেশন করে ফেলতে পারবো। বিকজ আমরা এটার সাথে এই হাফ এম আর স্কোয়ার সাথে এম কি স্কোয়ার কম্পেয়ার করলে আমরা কে পেয়ে যাবো। তো সুতরাং কে এর ভ্যালু বা কে এর ফর্মুলা মনে রাখার কোনো দরকার নেই। ওকে, এভাবে করে আমরা দেখতে পারলাম যে ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্টের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া ডিফারেন্ট ডিফারেন্ট হবে। ঠিক আছে, আর যদি
সেম হয় অবজেক্ট তাহলে তো হয়ে গেল। আবার ডিফারেন্ট এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া ডিফারেন্ট হয়, একই অবজেক্ট ডিফারেন্ট এক্সিস হলে ডিফারেন্ট হয়ে থাকে। এই হচ্ছে গিয়ে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া এক একটা অবজেক্টের জন্য এক একটা রকম যে হয় সেটা নিয়ে আমরা একটু দেখতে পারলাম। এখন একটা নর্মাল এই কোশ্চেনটা বলি যে একটা ব্লক মনে করো এখানে আছে, এই ব্লকের ম্যাস মনে করো 5 কেজি। এই অবজেক্টকে ব্লককে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, এই অবজেক্টটা এ পয়েন্ট থেকে একটু পরে বি পয়েন্টে চলে আসলো, বি পয়েন্টে তার ভেলোসিটি হয়ে গেছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে যদি বলা হয় বি পয়েন্টে কাইনেটিক এনার্জি কত, তাহলে আমরা কি লিখবো, ই কে ইকুয়াল কত লিখবো, হাফ এম ভি স্কয়ার। তাহলে এখানে আমরা হয়ে যাবে হাফ ইন্টু 5 স্কয়ার, কারণ ভি এর ভ্যালু 5, এম এর ভ্যালু 5 কেজি। বাট এটা যদি এটা হচ্ছে এই ডায়াগ্রামের সলিউশন। এখন যদি এটা যদি ব্লক না হয়, এটা যদি একটা হুইল হয়, ঠিক আছে, এটা যদি একটা হুইল হয় তাহলে হুইলটা যখন এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসবে, এটার ম্যাস হচ্ছে গিয়ে মনে করো 5 কেজি, এটার ম্যাস হচ্ছে গিয়ে 5 কেজি। আমরা এটাকে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, এই ফুলটা বি পয়েন্টে এসে 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি গেইন করলো। তো একটা হুইলকে যদি আমরা ধাক্কা দেই, হুইলটা কিন্তু স্লাইড করে এ থেকে বিতে আসবে না, সে কিন্তু তোমার ঘুরতে ঘুরতে আসবে, তাই না? ঘুরতে ঘুরতে সে সুন্দর মতো ঘুরতে 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 তারপর বি পয়েন্টে আসবে। তো ও যখন রোটেট করতে করতে এ থেকে বি পয়েন্টে আসবে, তাহলে ওর টোটাল যে কাইনেটিক এনার্জি থাকবে সেটা হচ্ছে গিয়ে রোটেশনাল কাইনেটিক এনার্জিও থাকবে, রোটেশনাল প্লাস লিনিয়ার, রোটেশনাল কাইনেটিক এনার্জি প্লাস লিনিয়ার কাইনেটিক এনার্জি দুইটাই থাকবে। তো টোটাল কাইনেটিক এনার্জি যেটা আসছে ই কে, রোটেশনাল কাইনেটিক এনার্জি ফর্মুলা কি, হাফ আই ওমেগা স্কোয়ার প্লাস লিনিয়ার যদি থাকে তাহলে সেক্ষেত্রে হবে কত, হাফ এম ভি স্কোয়ার, এইভাবে থাকবে। তো একটা হুইল দেখতে অনেকটা কিসের মতো, একটা প্লেটের মতো দেখতে অনেকটা, এটা তো স্ফেয়ার না, এটা সিলিন্ডারও না। এটাকে আমরা কি বলতে পারি, একটা প্লেট বলতে পারি, কারণ হুইলটা তোমার যেভাবে ঘুরে সেটা হচ্ছে গিয়ে তোমার এটা যদি একটা হুইল হয় তাহলে সে এই পয়েন্টের রেসপেক্টে চারপাশে ঘুরতে থাকে, তাহলে ডেফিনেটলি এটা একটা প্লেটের সাথে কম্পেয়ার করা যায়। সো এখানে আই এর বদলে আমরা এখানে বসাবো হাফ এম আর স্কোয়ার। আর হচ্ছে গিয়ে কি, এই হুইলের রেডিয়াস দেওয়া থাকতে হবে, অ্যান্ড এই হুইলের কত অ্যাঙ্গুলার স্পিডে সে রোটেট করবে সেই অ্যাঙ্গুলার স্পিডটা আমাদেরকে দিয়ে দিবে ওমেগার ভ্যালু, অথবা দিয়ে না দিলেও আমাদের অ্যাঙ্গুলার স্পিডটা ক্যালকুলেশন করতে হবে। বাট বেসিক যে বিষয়টা বলতে চাচ্ছি, একটা যখন অবজেক্ট থাকবে, এরকম ব্লক থাকবে, তখন কিন্তু রোটেশনাল কাইনেটিক এনার্জি থাকবে না। বাট এটা যদি একটা হুইল হয়ে যায় তখন কিন্তু তার রোটেশনাল কাইনেটিক এনার্জি থাকবে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। মাথার উপর যে ফ্যান ঘুরতেছে, এটার কি রোটেশনাল কাইনেটিক এনার্জি থাকবে নাকি লিনিয়ার থাকবে নাকি দুইটাই থাকবে? মাথার উপর যে ফ্যান ঘুরতেছে এটা শুধুমাত্র রোটেট করতেছে, এটা কিন্তু স্লাইড হচ্ছে না, আশেপাশে ডানে বামে সোজা ব্যাকে কোথাও যাচ্ছে না। তো সুতরাং মাথার উপর যে ফ্যান ঘুরতেছে ওর কিন্তু লিনিয়ার কাইনেটিক এনার্জি থাকবে না, ওর জন্য থাকবে শুধুমাত্র রোটেশনাল কাইনেটিক এনার্জি থাকবে। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের এই দুটো কনসেপ্ট আমরা পড়তে পারলাম। এখন আমরা দেখব লিনিয়ার মোমেন্ট আমরা পড়ে আসছি, মোমেন্টাম পড়ে আসছি, আমরা ফোর্স পড়ে আসছি নিউটনিয়ান মেকানিক্সে। আমরা এখন দেখব মোমেন্টামে, অ্যাঙ্গুলার মোমেন্টামে কি হয় বা ফোর্সকে এখানে কি বলা হয়। ঠিক আছে, আমরা দেখি অ্যাঙ্গুলার মোমেন্টাম। তোমরা যারা রোল নাও দাও না, রোল দিয়ে দাও। অ্যাঙ্গুলার মোমেন্টামকে ফিজিক্সে এল দিয়ে এক্সপ্রেস করে। এল হচ্ছে গিয়ে কি, এল হচ্ছে গিয়ে আর ক্রস পি। পিটা কি, পিটা হচ্ছে আমরা কিছুক্ষণ কিছু লেকচার আগে পড়ে আসছি যে লিনিয়ার মোমেন্টাম বা মোমেন্টাম যে ছিল সেটাকে পি দিয়ে এক্সপ্রেস করে, পিটা মানে কি এম ভি। তো অ্যাঙ্গুলার মোমেন্টামে এল হচ্ছে একটা ভেক্টর কম্পোনেন্ট, এটা ছিল একটা ভেক্টর কম্পোনেন্ট, এখানে ভি হচ্ছে কি ভেক্টর সাইন। সো এখানেও এল হচ্ছে কি একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম একটা ভেক্টর কম্পোনেন্ট যেটা হচ্ছে রেডিয়াসের সাথে রিলেটেড। মানে হচ্ছে একটা অবজেক্ট যদি আর রেডিয়াসের একটা সার্কুলার পাথে, একটা অবজেক্ট এম ম্যাসের একটা অবজেক্ট যদি রোটেট করতে থাকে, তাহলে মনে করো সে এ পয়েন্ট থেকে একটু পর সে যদি বি পয়েন্টে আসে, ঠিক আছে, এ পয়েন্ট থেকে সে যদি বি পয়েন্টে আসে, তাহলে তার অ্যাঙ্গুলার স্পিড কতটুকু চেঞ্জ আসবে সেটার উপর ডিপেন্ড করে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেশন করতে পারবো। তো আমরা যদি শুধু ভ্যালুটা লিখি, এখানে যদি ফোর্স অ্যাপ্লাই করো অপোজিট ডিরেকশনে, তাহলে এখানে আর তো হচ্ছে গিয়ে এই ডিরেকশনে আউটওয়ার্ড, এটা অলওয়েজ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। তাহলে এখানে লিখতে পারি আর পি সাইন থিটা। তো এল ইকুয়ালস টু কত, আর পি এর বদলে আমরা লিখতে পারি এম ভি, আর এখানে সাইন থিটার বদলে লিখতে পারি সাইন
90 ডিগ্রি, কারণ এটা অলওয়েজ পারপেন্ডিকুলারলি আছে। সাইন 90 মানে 1, ভি এর বদলে আমরা কিন্তু পরে আসছি ভি ইকুয়াল টু কত, আর ইন্টু ওমেগা। তাহলে এখানে আছে আর এম, ভি এর বদলে আর ইন্টু ওমেগা, আর সাইন 90 এর বদলে 1 লিখতে পারলাম। সো এখানে হবে কত, এম আর স্কোয়ার ওমেগা। এখন খেয়াল করে দেখো, এম আর স্কোয়ার মানে কি, মোমেন্ট অফ ইনার্শিয়া, তাহলে এটাকে লিখতে পারি আই ওমেগা। ওকে, তাহলে এল ইকুয়াল টু কত আসলো, আই ওমেগা। খেয়াল করে দেখো, এল মানে হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, পি মানে হচ্ছে, সরি, এল মানে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, পি মানে হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, এটা হচ্ছে অ্যাঙ্গুলার স্পিড ওমেগা, আর ভি হচ্ছে লিনিয়ার স্পিড। তাহলে এম এর বদলে দেখো কে বসে গেছে, আই বসে গেছে। ঠিক আছে, তো আইটা হচ্ছে কি, যে মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা অ্যাঙ্গুলার পার্টে বা অ্যাঙ্গুলার সেকশনে অনেকটা ম্যাসের মতো কাজ করে। ওকে, এটা আসলে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা খুব ভালো মতো মনে রাখবা। এটা হচ্ছে গিয়ে এল ভেক্টর হচ্ছে গিয়ে আর ক্রস পি, পি ক্রস আর কিন্তু না। আর এল ইকুয়ালস টু আই ওমেগা, এই দুইটা মনে রাখতে পারলে বাকি তোমরা ক্যালকুলেশন ইজিলি করতে পারবা। ঠিক আছে, এবার আমরা আসি টর্ক নিয়ে একটু দেখবো, যে হোয়াট ইজ টর্ক। টর্ক আমাদের কি, বা টর্কের কারণে কি হয় না হয় সেটা একটু দেখার ট্রাই করি। টর্কটা হচ্ছে কি, একটা ফোর্স অ্যাপ্লাই করলে কোনো একটা অবজেক্টে যে রোটেশন হয়, বা রোটেশন হওয়ার যে একটা ক্যাপাবিলিটি তৈরি হয়, সেটাই হচ্ছে গিয়ে টর্ক। টর্ককে ফিজিক্সে টাও দিয়ে এক্সপ্রেস করে, এটা হচ্ছে গিয়ে গ্রিক লেটার, এটাকে বলা হয় টাও। ওকে, আচ্ছা, এটা হচ্ছে গিয়ে একটা অবজেক্ট, এটা সার্কুলার পাথে কোনো একটা অবজেক্ট বাইন্ডিং অবস্থায় আছে, সেটা রেডিয়াস হচ্ছে আর। আমি যদি এই ঠিক এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করি, বা যেখানেই ফোর্স অ্যাপ্লাই করি না কেন, অবজেক্টটা কি করবে, রোটেট করা শুরু করবে, অবজেক্টটা রোটেট করা শুরু করবে। তো ও যেহেতু বাইন্ডিং আছে এখানে, ও পয়েন্টের রেসপেক্টে এই এম ম্যাসের একটা অবজেক্ট, ও পয়েন্টের রেসপেক্টে এম ম্যাস একটা অবজেক্ট যে বাইন্ডিং অবস্থায় আছে, আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলে ও যেহেতু ছিঁড়ে যেতে চাবে না, আবার এখান থেকে বাইরে যেতে চাবে না, সেন্টার দিকে একটা ফোর্স ফিল করবে, যার কারণে তার মধ্যে একটা কি হবে, রোটেশন হবে। তো এই রোটেশনটাই হচ্ছে কি আমাদের টর্ক। একটা অবজেক্টকে ফোর্স অ্যাপ্লাই করলে তার মধ্যে যে একটা রোটেশনের মতো একটা অবস্থা তৈরি হয়, সেটাকে আমরা টর্ক বলে থাকি। সো টর্ককে ফিজিক্সে হচ্ছে গিয়ে আর ক্রস এফ দিয়ে এক্সপ্রেস করা হয়। ওকে, আর ক্রস এফ দিয়ে, কারণ এটা রেডিয়াসের উপর ডিপেন্ড করে, এটা ফোর্সের উপরে ডিপেন্ড করে, এটা তাদের মাঝখানে যে অ্যাঙ্গেল আছে সেটার উপর ডিপেন্ড করে। সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে আমাদের বাসা বাড়িতে যে দরজা আছে বা ডোর আছে, এই ডোরগুলো তো এখান দিয়ে স্ক্রু দিয়ে আটকানো আছে, আর এখানে আমাদের হাতের নব আছে। এখন তুমি যখন একটা ডোর ওপেন করতে চাও, তুমি কিন্তু ফোর্স অ্যাপ্লাই করো, বিভিন্ন পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করতে পারো। একটা পয়েন্ট এ, এটা মনে করো 1 নাম্বার পয়েন্টে অ্যাপ্লাই করতে পারো, তারপর 2 নাম্বার পয়েন্টে অ্যাপ্লাই করতে পারো, আবার 3 নাম্বার পয়েন্টে অ্যাপ্লাই করতে পারো। তো কোন পয়েন্টে অ্যাপ্লাই করলে ডোরটা খুব দ্রুত ওপেন হবে বা কম ফোর্স অ্যাপ্লাই করতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি, আমি যদি দরজায় 3 নাম্বার পয়েন্টে ধাক্কা দেই, তাহলে দরজাটা খুব দ্রুত ওপেন হবে। আর 2 নাম্বার পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করলে দরজাটা সহজে ওপেন হবে না। আর 1 নাম্বার পয়েন্টে অ্যাপ্লাই করলে এটা আরো কষ্ট হবে, আর বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তার মানে রেডিয়াসের উপর ডিপেন্ড করতেছে। এখন তুমি যখন একটা দরজা যখন ধাক্কা দিবা, তখন কিন্তু পারপেন্ডিকুলারলি, খেয়াল করে দেবো, তুমি যখন ধাক্কা দাও তখন কিন্তু পারপেন্ডিকুলারলি ধাক্কা দাও। সো এই কারণে রেডিয়াস যে ভেক্টরটা, যেটা আউটার ডিরেকশন আছে, সেটার সাথে এটা অলওয়েজ 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। সো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে আমরা যখন লিখবো আর এফ সাইন, আমাদের এখানে অলওয়েজ হবে সাইন 90 ডিগ্রি। ওকে, আমরা এখানে লিখতে পারি টাও ইকুয়াল টু কত, আর এখানে লিখতে পারি এফ, এফ ইকুয়াল টু কত আমরা পড়ে আসছি, এফ ইকুয়াল টু আমরা পড়ে এসেছি এফ ইকুয়াল টু এম এ, এম এর জায়গায় এম আছে, এর বদলে আমরা লিখতে পারি কি আলফা ইন্টু আর। আলফা মানে কি, অ্যাঙ্গুলার অ্যাসিলারেশন, আর আর হচ্ছে গিয়ে রেডিয়াস। সো আমরা এখন যে কাজটা করবো, এফ এর বদলে এম আর আলফা এটা এখানে বসায় দিই, তাহলে দেখো তো কত হবে, টাও ইকুয়াল টু কত, আর এখানে হচ্ছে এম আর আলফা হবে এফ এর বদলে। তো ফাইনালি টাও, বা এখানে টাও হবে গিয়ে এম আর স্কোয়ার ইন্টু আলফা, এম আর স্কোয়ার বদলে আমরা আই লিখতে পারি। তো আমরা লিখতে পারছি টাও ইকুয়ালস টু আই আলফা। খেয়াল করে দেখো, এফ ইকুয়ালস টু এম এ, এম এর বদলে আমরা আই, এটা আমরা জেনে এসেছি, আর এ হচ্ছে অ্যাসিলারেশন, লিনিয়ার অ্যাসিলারেশন, আর আলফাটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাসিলারেশন। তাহলে এটা যদি ফোর্স হিসেবে আমরা কম্পেয়ার করি, তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গুলার ফোর্স হিসেবে আমাদের এই সিম্বলটা কাজে আসবে। এই হচ্ছে কি আমাদের টর্ক। টর্কটা আমাদের খুবই কাজে আসবে, এখানে কাজে না আসলেও আমাদের
আদার্স সেকেন্ড ইয়ারে গিয়ে এই টর্কটা আমাদের খুব কাজে আসবে, ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ওকে, আচ্ছা এখন আমরা এতক্ষণ যে দেখলাম এগুলা নিয়ে আমরা একটু লিনিয়ার পার্ট আর অ্যাঙ্গুলার পার্টের মধ্যে একটা ডিফারেন্স যে আছে বা একটা সিমিলারিটি আছে সেটা একটু দেখার ট্রাই করি। ওকে, আমরা একটা চার্ট করে ফেলি, এটা হচ্ছে গিয়ে লিনিয়ার আর এটা হচ্ছে গিয়ে অ্যাঙ্গুলার। লিনিয়ারে আমরা ডিস্টেন্স বলতে এস বলেছি, ভেলোসিটি বলতে ভি বলেছি, অ্যাসেলারেশনকে আমরা এ বলছি, ফোর্সকে আমরা এফ বলেছি, মোমেন্টামকে আমরা বলেছি এম ভি। ঠিক সিমিলারলি আবার ম্যাসকে আমরা এম বলেছি। তো অ্যাঙ্গুলার পার্টে এস কে বলা হচ্ছে গিয়ে থিটা, ভি কে বলা হচ্ছে ওমেগা, এ কে বলা হচ্ছে আলফা, এফ কে বলা হচ্ছে টাউ, আর এম ভি বা এটা এটা ছিল পি ছিল, তো এটাকে বলা হচ্ছে গিয়ে এল, আর এখানে এম কে বলা হচ্ছে আই। সো আমরা এফ ইকুয়াল টু যেমন এম এ পড়লাম, এম এর সাথে যখন এ মাল্টিপ্লাই করতে হবে, ঠিক সিমিলারলি আমাদের এফ বরাবর কে আছে, টাও আছে, তাহলে টাও ইকুয়াল টু কি পড়তে হবে, আলফার সাথে আমাদের আই মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে টাই ইকুয়াল টু করতে হবে আই আলফা। আমরা যেমন পি ইকুয়াল টু এম ভি পড়ে এসেছি, এখানে এল পি এর বদলে কে আছে, এল আছে, আর এম এর বদলে এম ভি, এম এর বদলে আই হবে, আর ভি এর বদলে কে হবে, ওমেগা হবে। এই হচ্ছে কি আমাদের দুইটা ফর্মুলা আমাদের আসলো, টাও ইকুয়াল টু আই আলফা আর এল ইকুয়াল টু আই ওমেগা। এলটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, মনে রাখবা এল হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, টাও হচ্ছে গিয়ে একটা টর্ক। ঠিক আছে, ক্যালকুলেশনে বলবে হাউ মাচ টর্ক ইজ নিডেড টু রোটেট দিস অবজেক্ট। তো টর্কটা হচ্ছে গিয়ে আই ইন্টু আলফা, আলফাটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাসিলারেশন। ওকে, আচ্ছা এরকম আমরা আজকে দেখলাম, এখান থেকে আমরা কিছু ম্যাথমেটিক্স আজকে দেখবো, বই থেকে কিছু এক্সাম্পল দিয়েছি, দেখলে তোমরা আশা করি বুঝতে পারবা। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আসি আমাদের কি আছে এখানে, আমরা কিছু ম্যাথ করব, ম্যাথটা আমরা দেখে ক্যালকুলেশন করার চেষ্টা করব। এক্সাম্পল আছে বইতে কিছু, এই আমরা এখানে পড়েছি টাও ইকুয়ালস টু আই আলফা, এগুলো তো হচ্ছে গিয়ে ভালো মতো আছে এখানে। আচ্ছা এখানে বলেছে যে mass of a rotating body is 2 kg, the distance of it from the rotational axis is 1 meter, calculate the moment of inertia. ওকে, ক্যালকুলেট দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া, আমরা জানতে চাচ্ছি যে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে। সো আমরা মোমেন্ট অফ যে ইনার্শিয়া ছিল এখানে আমরা ক্যালকুলেশন করতে পারি আই ইকুয়াল টু কত, এম আর স্কয়ার। তো আই ইকুয়াল টু এম আর স্কয়ার হলো অবজেক্টের ম্যাস, ওরা বলেছে যে ম্যাস হচ্ছে 2 কেজি আর 1 মিটার ডিস্টেন্স আছে, তাহলে আমরা এম আর স্কয়ার দিয়ে করতে পারবো। তবে এখানে খেয়াল করে এখানে রোটেটিং বডি বলেছে, এই বডিটা কোন শেপ এটা নিয়ে কোনো ক্লিয়ারলি কোনো কিছু বলে নাই। সো এরকম যখন থাকবে যে একটা অবজেক্টের শেপ কি রকম ক্লিয়ারলি বলা থাকবে না, তো এটাকে আমরা ধরে নিব এটা একটা পার্টিকেল হিসেবে আছে। তো পার্টিকেলের মোমেন্ট অফ ইনার্শিয়া কত হয়, এম আর স্কয়ার হয়, তো ওই জন্য আমরা এখানে লিখেছি এম আর স্কয়ার নিয়ে কাজ করেছি। তারপর ওরা জানতে চেয়েছে যে ক্যালকুলেট ইটস রোটেশনাল কাইনেটিক এনার্জি, ক্যালকুলেট ইটস রোটেশনাল কাইনেটিক এনার্জি, রোটেশনাল কাইনেটিক এনার্জি কত হবে, ই ইকুয়ালস টু হাফ আই ওমেগা স্কয়ার। হাফ লিখলাম, আই হচ্ছে গিয়ে 2 কেজি, ওমেগা হচ্ছে 5 রেডিয়ান পার সেকেন্ড, স্কয়ার নিয়ে কাজ করলে 25 জুল চলে আসছে। এটা হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জি, এটা কিন্তু তোমার অবজেক্টটা রোটেট করতেছে, দ্যাট ইজ ওয়াই রোটেশনাল কাইনেটিক এনার্জি শুধু যাচ্ছে। পরের ম্যাথটা দেখো, the mass of radius of gyration of a wheel are 10 kg and radius of gyration হচ্ছে 0.5, k এর ভ্যালু বলে দিয়েছে 0.5 আর m হচ্ছে 10 কেজি। সো ওরা যেহেতু তোমার রেডিয়াস অফ গাইরেশন ডিরেক্টলি বলে দিয়েছে, রেডিয়াসটা নিয়ে কথা বলে নাই, বা ও অবজেক্টে কিন্তু রেডিয়াস দেওয়া নাই, হুইলের কিন্তু রেডিয়াস দেওয়া নেই, রেডিয়াস অফ গাইরেশন বলে দেওয়া আছে। তো এই কারণে এটাকে আমরা ডিরেক্টলি লিখতে পারবো আই এম আর স্কয়ার, আই ইকুয়ালস টু এম কে স্কয়ার ডিরেক্টলি লিখতে পারবো, কোনো সমস্যা নাই। আচ্ছা এরপরে যেটা আমরা ম্যাথটা করব এটা হচ্ছে গিয়ে কি বলেছে যে মার্স রোটেটস, কত বলছে যে the mass rotates in a circular path of radius 2.28 10 to the power 11 meter considering the sun at the center। খেয়াল করে দেখো এখানে হচ্ছে গিয়ে সানকে সেন্টার করে, এই মনে করে এটা হচ্ছে সানকে সেন্টার করে মার্স হচ্ছে গিয়ে চারপাশে রোটেট করতেছে। তো চারপাশে যদি রোটেট করে সেক্ষেত্রে তার মোমেন্ট অফ ইনার্শিয়া কিরকম হবে সেটা নিয়ে আমাদের বলতে হবে। এখন ও রেডিয়াসটা হচ্ছে গিয়ে, রেডিয়াসটা কি, সার্কুলার পাথের রেডিয়াসটা কি, ওই যে মাসটা সান থেকে কতটুকু ডিস্টেন্সে আছে সেটাই হচ্ছে গিয়ে সার্কুলার পাথের রেডিয়াস।
and calculate its angular momentum. Angular momentum কি L equals to I omega. I তো আমরা জানি না, এখন ওমেগাটাও ডিরেক্টলি বলে দেয় নাই, বাট ওরা বলে দিয়েছে যে ইটস টাইম পিরিয়ড অফ রোটেশন, একটা রোটেশন কমপ্লিট করতে ওর টাইম লাগে এইরকম। ওকে, আর ম্যাথটা তো এখানে বলে দিয়েছে আর রেডিয়াস বলে দিয়েছে। সো আই হচ্ছে গিয়ে এম আর স্কোয়ার, ওমেগা কত 2 পাই/t, আমরা যে 2 পাই/t পড়ে আসছি আগের চ্যাপ্টারে। সো এখানে বসালে ওমেগা পেয়ে যাব। আই তো আমরা ক্যালকুলেশন করতে পারবো, আই ইকুয়ালস টু এম আর স্কয়ার, এখান থেকে এল ইকুয়ালস টু এম আর স্কয়ার 2 পাই/t ক্যালকুলেশন করে আমরা এই ম্যাথটা সলভ করতে পারবো। এরকম অনেক ম্যাথ আছে, তোমরা এক্সাম্পল থেকে বা বইয়েতে যে এক্সারসাইজ আছে এখানে দেখলে বুঝতে পারবা। আচ্ছা, এখানে আমরা দেখি দ্য ম্যাস অফ এ হুইল, এটা আশা করি পারবা। এটা এখানে বলেছে টর্ক কত, টর্ক হচ্ছে কি কত আই ইন্টু আলফা, আইটা ফার্স্টে ক্যালকুলেশন করে নিতে হবে, আর আলফা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাসিলেশন। সো এখানে বলে দিয়েছে কিন্তু 2 রেডিয়াস পার সেকেন্ড আছে, যদি এখানে বলেন অ্যাসিলেশন বলছে, আমাদের ইউনিট দেখে বুঝতে হবে এই অ্যাসিলেশনটা আসলে কি লিনিয়ার অ্যাসিলেশন নাকি অ্যাঙ্গুলার অ্যাসিলেশন। ওকে, আচ্ছা এখানে হচ্ছে রেডিয়াস ভেক্টরটা ডিরেক্টলি ভেক্টর ফর্মে দেওয়া আছে, তোমরা ক্রস করে দিলেই, ক্রস যেভাবে করতে হয় ভেক্টর আমরা দেখে আসি ওভাবে ক্রস করে দিলেই আর তোমরা টর্ক ইজিলি পেয়ে যাবা। আচ্ছা এই ম্যাথটা পারবা না, 4.19 এটা বাদ থাকবে, এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। এই হচ্ছে কি আমাদের আজকের এখানে লেকচারটা ছিল। এখানে এখন তোমাদের কাজ হচ্ছে গিয়ে যতটুকু আমরা পড়লাম এগুলো মনোযোগ দিয়ে ভালো মতো পড়তে হবে আর ম্যাথগুলো করে ফেলতে হবে। বইয়ের এক্সারসাইজে এক্সাম্পলে যে ম্যাথগুলো দিয়েছি এইটার মতো করে এক্সারসাইজে যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো করে ফেলতে হবে, তা না হলে কিন্তু কনসেপ্টটা পারবা না। আর এখানে যে টপ বিষয়গুলো আমরা আজকে পড়লাম এই বিষয়গুলো বা এই টার্মগুলো কিন্তু সেকেন্ড ইয়ারে গিয়ে অনেকগুলো চ্যাপ্টারে আছে। তো সুতরাং তুমি যদি চাইলেও বাদ দিতে চাও ওইখানে গিয়ে কিন্তু সেকেন্ড ইয়ারে গিয়ে কিন্তু আবার বিপদে পড়বা, কারণ ফার্স্ট ইয়ারে অনেক কিছুই সেকেন্ড ইয়ারে অ্যাপ্লাই হবে গিয়ে। আর সেকেন্ড ইয়ারে যদি দেখো ফার্স্ট ইয়ারে পড়াই কমপ্লিট হয় নাই তখন কিন্তু পদে পদে আরো বিপদ পাবা। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের কথাবার্তা। এখন তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো, আর কনফিউশন থাকলে বলো। Moment of inertia of a circular disc about any of its diameter, এটাও দেখা ট্রাই করবা। আছে কারো কোয়েশ্চেন কনফিউশন? তো আশা করি নাই। ঠিক আছে, স্যার, বলো। এই চ্যাপ্টার থেকে মানে এই যে আমরা যতটুকু পড়লাম, হুম, হ্যাঁ, মোমেন্টাম, ইনার্শিয়া, তারপরে রেডিয়াস অফ গাইরেশন, এখান থেকে এ বি আসলে কিভাবে লিখবো? এ বি আচ্ছা এ মানে বি বি আসবে কি, স্পেশালি। হ্যাঁ বি স্পেশালি আসবে এরকম যে লাইক আমাদের চারপাশে কিছু ঘটে যাওয়া ওই ঘটনাগুলো ঘটবে, যেমন ধরো ওই যে পুলিং ইজ ইজিয়ার দেন পুশ, এরকম একটা ম্যাথ আসতে পারে। তারপর এখানে আরেকটা ম্যাথ এরকম কোয়েশ্চেন আসে যে ক্রিকেটার একটা যখন দেখবো ক্রিকেট খেলা যেটা হয় ক্যাচ, ক্রিকেটাররা যখন একটা ফিল্ডার যখন ক্যাচ ধরে তখন ক্যাচ ধরার সময় হাতটাকে একটু নিচু করে দেয়, তাই না? সো ওর হাতটা লোয়ার করে ফেলে ওর নর্মাল হাইট থেকে, এগুলা কেন হয়? তারপর হচ্ছে গিয়ে তোমার আম, আসে আরো কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে গিয়ে দেখবেন যখন একটা ড্যান্সার যখন ড্যান্স করে দুই হাত ছড়িয়ে চারপাশে যখন ঘুরতে থাকে, খেয়াল করে দেখবা ও রোটেশনের সময় ও হাতগুলা গুটিয়ে নেয়, হাতগুলা হচ্ছে গিয়ে নিজের বডির সাথে নিয়ে নেয়, এইগুলা কেন হয়? ঠিক আছে, এই ধরনের কিছু কোয়েশ্চেন থাকতে পারে। ব্যাপার হচ্ছে এখন কোন ধরনের কোয়েশ্চেন থাকে এটা হচ্ছে কি বইয়ের যে এক্সারসাইজ দেখবা, এক্সারসাইজে দেখবা যে ওই বি এর জন্য কিছু কোয়েশ্চেন আলাদা করে দেওয়া আছে, ওই কোয়েশ্চেনগুলা নিজে নিজে অ্যান্সার খোঁজার ট্রাই করবা। বইতে কিছু আছে, কিছু হচ্ছে কি তুমি নিজে নিজে পারবা, আর যেগুলো পারবা না ওইগুলা টিচাররা আছে আমরা আছি, জিজ্ঞেস করবা, তাহলে অ্যান্সার দেওয়া যাবে। বুঝতে পারছো? এই জন্য তোমাদেরকে কি করতে হবে, এক্সারসাইজে যেগুলো আছে সেগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। যদি এরকম প্রবলেম ফেস করো তখন অবভিয়াসলি টিচারের সাথে আলোচনা করতে হবে, আর যদি এভাবে চুপচাপ বসে থাকো তাহলে তো আর তোমাদের কোনো লাভ হবে না। বুঝতে পারছো? বইয়ের এক্সারসাইজে যেগুলো কোশ্চেন গুলো আছে ওগুলো নিজে নিজে খোঁজার ট্রাই করো, বইতে কিছু আছে, আর এরপরে যদি না পারো তা অবভিয়াসলি আমাদেরকে জিজ্ঞেস করবে, আমরা তো আছি তোমাদেরকে হেল্প করার জন্য। এনি মোর কোয়েশ্চেন? বুঝতে পেরেছো? আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো,
বা কনফিউশন থাকলে বলো। আচ্ছা, ধরে নিচ্ছি তাহলে আর কারো কোনো কনফিউশন নাই। তবে এই যে এগুলো একটু মুখস্থ করে ফেলবা তোমরা। এই যে বোর্ডে আমরা যখন ডিস্কের জন্য দেখেছি, বা অবজেক্টের সেন্টার দিয়ে পাস করছে একটা এক্সিস রেসপেক্ট, অবজেক্টের টার্মিনাল দিয়ে পাস করছে একটা এক্সিস রেসপেক্ট, মোমেন্ট অফ ইনার্শিয়া, এগুলো একই রকম হবে। এগুলো তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, ডিস্কের জন্য কত হবে, স্ফিয়ারের জন্য কত হবে, সিলিন্ডারের জন্য কত হবে। তাহলে ইনশাল্লাহ তোমরা ভালো মতো একটা রেজাল্ট করতে পারবা। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই। ভালো থাকো তোমরা, সুস্থ থাকো। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আবার একই সময় দেখা হবে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।